শুরু করছি আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা রামগড়ের রাত। সে বছর শীত এমন জাঁকিয়ে পড়েছিল যে শাল সোয়েটারেও সুবিধে হচ্ছিল না। আমার বয়স তখন 24 কি 25, সবে সরকারি চাকরিতে জয়েন করেছি, ফলে হাতে টাকা পয়সাও বেশ ভালোই ছিল। তাই হঠাৎই এক বন্ধুর কথা শুনে রাজেরাপ্পার ছিন্নমস্তার দেবীর মন্দির আর দামোদর ও ভৈরবী নদীর সঙ্গমস্থল বেড়াতে যাওয়ার খুব ইচ্ছে হলো। বাড়িতে বাবা মা ও আত্মীয় স্বজনেরা সবাই বারণ করলেন ওই সময় না যাবার জন্য, কারণ এখানেই যখন এত শীত, তখন ওদেশে না জানি শীত কত প্রবল হবে। আমি কিন্তু কারোর কথায় কর্ণপাত করলাম না। দু একজন বন্ধুকেও যাবার জন্য বললাম, তারা শুনে বলল, পাগল নাকি? অবশেষে কাউকে না পেয়ে আমি নিজেই রাঁচি এক্সপ্রেসে আমার নিজের জন্য একটা টিকিট কেটে ফেললাম। রাজেরাপ্পা যেতে হলে রামগড় হয়েই যেতে হয়, আবার কেউ কেউ হাজারিবাগ দিয়ে যাওয়াও পছন্দ করেন। আমি রাঁচির পথই বেছে নিলাম। যাই হোক, আমি রাঁচিতে নেমে দু একদিন শহরটাকে ভালো করে ঘুরে নিলাম। এরপর একদিন সকালে বাসে রওনা হলাম রামগড়ের দিকে। রামগড় থেকে রাজেরাপ্পা দেখার সুবিধা খুব। রাজেরাপ্পা দেখা হয়ে গেলে হাজারিবাগ দিয়েই বাড়ি ফিরব, এটাই মনস্থির করলাম। রাঁচি বা রামগড় তখন বিহার প্রদেশের মধ্যেই ছিল। সেই প্রচণ্ড শীতের মুখে এসে বুঝতে পারলাম কাজটা আমি ভালো করিনি। আর 1 মাস বাদে এলে এমন ভয়ঙ্কর হাড় কাঁপানো ঠান্ডায় পড়তে হতো না। তবুও বয়স তখন খুবই কম, একেবারে উঠতি যৌবন, তাই প্রবল শীতের মধ্যেও হার মানিনি। রামগড়ে যখন বাস থেকে নামলাম তখন বেলা প্রায় 12টা। রামগড় তখন এখনকার মতো অতটা জমে ওঠেনি। খুবই নিম্নমানের একটি কি দুটি হোটেল ছিল যেখানে রাত্রিবাস করা যায়, কিন্তু এমনই দুর্ভাগ্য যে হোটেল দুটির কোনোটিতেই জায়গা পাওয়া গেল না। আর রাজেরাপ্পা যে যাব সেখানে তো থাকার কোনো ব্যবস্থাই নেই। সন্ধ্যের পর একেবারেই শুনশান হয়ে যায়। মন্দিরের পূজারি দোকানদার সবাই নাকি বেলা গড়াতে না গড়াতেই উধাও হয়ে যায়। তাই কি করি যখন ভাবছি, তখনই এক মধ্যবয়সী ভদ্রমহিলা কিছু কেনাকাটা করে ফিরছিলেন। আমাকে দেখে বললেন, আপনি কি ঘর খুঁজছেন? বললাম, হ্যাঁ, আমার একখানা ঘর আছে, আমি আপনাকে ভাড়া দিতে পারি। তা কজন আছেন আপনারা? আমি একাই। ভদ্রমহিলা বললেন, ও মা, একা কেউ বেড়াতে আসে নাকি? বলি, চোর ছেচর নাও তো? আমি বললাম, কেন, আমাকে দেখে কি ওরকম মনে হচ্ছে? মুখ দেখে কি মানুষ চেনা যায়? কে যে কি ধান্দায় আসে কে জানে। যাই হোক, সচরাচর আমি কাউকে ঘর ভাড়া দিই না। তা তোমার অল্প বয়স বলেই ঘর ভাড়া দিচ্ছি, না হলে তুমি এখন যাবেই বা কোথায়? আমার এই ঘরের ভাড়া 40 টাকা। তুমি একা যখন, তখন 25 টাকাই দিও। ভদ্রমহিলা প্রথমে আপনি, পরে তুমিতে এলেন। ভালোই লাগলো। বললাম, 25 টাকাই আমি দিতে রাজি। চলুন তাহলে আপনার ওখানেই যাই। আমি ভদ্রমহিলার সঙ্গে সঙ্গেই এলাম। বাস রাস্তার বাদিকে একটা গলির মধ্যে 2-3টে বাড়ি পরেই ওনার ছোট্ট দোতলা বাড়ি। নিচের তলায় উনি নিজেই থাকেন। ওপর তলাটা ভালো লোকজন দেখলে কিংবা মকা পেলে ভাড়া দিয়ে দেন। নিচে ওপরে দুদিকেই কল বাথরুম, সব ব্যবস্থাই ভালো। ভদ্রমহিলা ওপরে উঠে আমাকে দাঁড়াতে বলে 2-5 মিনিটের মধ্যেই ঘরটাকে পরিষ্কার করে ফেললেন। তারপর বললেন, 2টো কম্বল আছে, যদি লেপের দরকার হয় আমায় বলো, আনিয়ে দেব। তা কদিন থাকবে শুনি? আজ তো আছি,
কাল রাজেরাপ্পা দেখে পরশু ধানবাদ বা হাজারিবাগ হয়েই চলে যাব। কেন, সেখানে আবার কি আছে? কিছুই নেই, ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাব। ভদ্রমহিলা আমাকে ঘর খুলে দিয়ে বিদায় নিলেন। তারপর নিচ থেকে হেঁকে বললেন, চান টান হয়নি নিশ্চয়ই? যদি গরম জল লাগে তো বলো, আমি ব্যবস্থা করে দেব। তাহলে তো খুবই ভালো হয়, না হলে এই শীতে চান করাটা তো অসম্ভব। প্রায় মিনিট 5 বাদে ভদ্রমহিলা এক বালতি গরম জল নিজেই নিয়ে এসে রাখলেন আমার বাথরুমে। প্রবল শীতকে উপেক্ষা করে আমি কোনো রকমে স্নানের পর্ব শেষ করলাম। তারপর বাস রাস্তার ধারে কতগুলো সস্তার হোটেলে উকিঝুঁকি মেরে দেখলাম আমার রুচি অনুযায়ী কোনো খাবার পাওয়া যায় কিনা। এইভাবে ঘুরতে ঘুরতে মোটামুটি একটা হোটেল পেয়েও গেলাম। সেখানেই ঢুকে পড়লাম। ডাল, ভাত, তরকারি, মাছ সবই আছে এখানে। 60 টাকায় ভরপেট খাবার। এখানে খেতে বসেই রাজেরাপ্পার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে লাগলাম হোটেলের লোকজনদের কাছ থেকে। হোটেলের মালিক বললেন, কাল সকালে আপনি যাবেন, তাই তো? আমার এই হোটেলের সামনে অনেক ট্রেকার এসে জড়ো হয়, কোনো অসুবিধা হবে না। রাজেরাপ্পা খুব ভালো জায়গা, যান যান, ঘুরে আসুন। তারপর জিজ্ঞাসা করলেন, তা এখানে কোথায় আছেন আপনি? আমি ওই ভদ্রমহিলার বাড়ির কথা বললাম। শুনে মালিক একটু গুম খেয়ে গেলেন। তারপর বললেন, দুদিনের ভাড়াই ওকে দিয়ে দিয়েছেন নাকি? বললাম, না, আমি একদিনের ভাড়াই দিয়েছি। তাহলে এক কাজ করুন, আজকের রাতটা কোনো রকমে ওখানে কাটিয়ে কাল সকালে রাজেরাপ্পা যাওয়ার সময় ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে এখানে চলে আসুন। আমি আপনার থাকার ব্যবস্থা করে দেব। একটু সময় কি যেন ভেবে নিয়ে বললেন, আপনি একা, তাই না? একটা রাতই বা ওখানে কাটাবেন কি করে সেটাই ভেবে পাচ্ছি না। আমি বললাম, কেন বলুন তো? ভদ্রমহিলা কিন্তু আমার সঙ্গে খুব ভালোই ব্যবহার করেছেন। মালিক বললেন, ভদ্রলোককে দেখেছেন? না তো। ঠিক আছে, একটা রাত কোনো রকমে ওখানে কাটান, কাল সকালে আপনার সব ব্যবস্থা করে দেব। আমি আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে নিজের আস্তানায় ফিরে এলাম। হোটেলের মালিক কেন আমায় এখানে থাকতে মানা করছেন ভেবে পেলাম না। তবু ওর কথা শোনার পর আমার মনে কেন জানি না একটু ভয় ঢুকে গেল। যাই হোক, কনকনে ঠান্ডায় বেশ কিছুক্ষণ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার পর ঘরে তালা দিয়ে বাইরে বেড়াতে চললাম। 2-1 দিনের জন্যই এসেছি, সবসময় ঘরে থেকেই বা কি করব, বরং দিনের আলোয় জায়গাটা ভালো করে ঘুরে দেখি। সিঁড়ি দিয়ে নিচে নামতেই ভদ্র মহিলার সাথে দেখা হলো। ভদ্রমহিলা বললেন, আমাকে গরম জলের জন্য 1টা টাকা দিও বাবা। তারপর বললেন, তা দুপুরে কোথায় খেলে? আমি যে হোটেলে খেয়েছি সেই হোটেলের নাম বললাম। ভদ্রমহিলা নাক সিটকিয়ে বললেন, চারিদিকে এত খাবার হোটেল, শেষকালে ওখানেই খেতে গেলে? খুব বাজে স্বভাব লোকটার, সবসময় আমার বাড়ির বদনাম করে। যাই হোক, রাত্রে আর কোথাও যেও না যেন, 2টো ডাল রুটি আমি করে দেব, এর বেশি তো অন্য কোথাও পাবেও না। তাছাড়া সন্ধে হতে না হতেই লোকজন কমে গেলে সব বন্ধ হয়ে যায় এখানকার। আমি বললাম, বেশ তো, ডাল রুটি খাবো, আমার জন্য তাহলে 4খানা রুটি করবেন। আমি এবার আলাপ জমাবার জন্য বললাম, নিচের এই ঘর দুটোয় কি আপনি একাই থাকেন? না না, একা কেন থাকবো, আমার কর্তা আছেন, আমরা দুজনেই থাকি। তা কই, তাকে তো দেখছি না।
উনি একটু দরকারি কাজে রাঁচি গেছেন, ফিরতে রাত হবে। আমি আর কথা না বাড়িয়ে একটি টাকা ভদ্রমহিলার হাতে দিয়ে বড় রাস্তায় এলাম। তারপর একটা দোকানে চা খেয়ে ঘুরতে লাগলাম পথে পথে। এদিকের অনেক ছোট ছোট পাহাড় ও এলাকা ঘিরে অনেক বন জঙ্গলও আছে, তাই দেখেই সময় কাটাতে লাগলাম। সন্ধে পর্যন্ত ঘোরার পর শীতের দাপট বৃদ্ধি পেলে আবার স্বস্থানে ফিরে এলাম। ভদ্রমহিলা তখন ঘরে কাজ করছিলেন। একবার আর চোখে আমাকে দেখলেন, তারপর আবার কাজে মন দিলেন। তখন লোডশেডিং চলছে। আমি টর্চের আলোয় পথ দেখে সিঁড়ি বেয়ে ওপরে উঠে ঘরের দরজা খুলতেই চক্ষু স্থির হয়ে গেল। কেননা দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখলাম এক তরুণী ঘরের ভেতর থেকে আমার পাশ কাটিয়ে দ্রুত গতিতে নিচে নেমে গেল। এই দৃশ্য দেখে শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। কে এই তরুণী? আমার ঘরে ঢুকলো কি করে? তাছাড়া যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে ওই ভদ্রমহিলা ছাড়া আর কাউকে তো আমি দেখিনি এখানে। তার চেয়েও বড় কথা, আমার এই তালা বন্ধ করা ঘরে এই তরুণী ঢুকলোই বা কি করে? আমি দ্রুত নিচে নেমে এলাম ভদ্রমহিলার কাছে। ভদ্রমহিলা বললেন, কিছু বলবে? আমি ওই আশ্চর্যজনক ঘটনার কথা বললাম ভদ্রমহিলাকে। শুনে উনি বললেন, ও তোমার মনের ভুল বাবা, কি দেখতে কি দেখেছ, না হলে তালা বন্ধ ঘরে কে ঢুকবে? আমি বললাম, মোটেই ভুল দেখিনি, তার মুখ আমি দেখেছি। দুপুরে তোমার ঘরের দরজা কি খোলা ছিল নাকি? না, আমি তো বন্ধ করেই শুয়েছিলাম। তাহলে হয়তো খিল দাওনি। চুরির মতলবে কেউ তোমার ঘরে ঢুকেছিল, পরে সারা পেয়ে লুকিয়েছিল তোমার তক্তপোষের নিচে। এখন পকেট হাতড়ে দেখো টাকা পয়সা ঠিক আছে কিনা। কথা বলতে বলতেই আলো জ্বলে উঠল। আমি আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে আমার ঘরের দরজা বন্ধ করলাম। তারপর টাকা পয়সা ইত্যাদি যা ছিল ভালো করে দেখে নিলাম। এ ঘরের কোনো কিছু খোয়া যায়নি, আর টাকা পয়সা খোয়া যাওয়ার কথাও নয়, কারণ ওই সবই মানিব্যাগে আমার মাথার কাছেই ছিল। ঘরে ঢুকে বসলাম বটে, কিন্তু আমার খুব ভয় করতে লাগলো, কারণ ওই ভদ্রমহিলা যদি কোনো কারসাজি করেন তাহলে রাত বিরেতে বিপদের আর শেষ থাকবে না। এই অচেনা জায়গায় আমার নিজের কেউ না থাকলেও ওই হোটেলের মালিক নিশ্চয়ই আমার পাশে এসে দাঁড়াবেন, কেননা তিনিই তো আমাকে বলেছিলেন এই বাড়িতে আর না থাকতে। মন মেজাজটা এমন খিচড়ে গেল যে কোনো কিছুই ভালো লাগলো না। তবে কাল সকালেই যে আমি এই বাড়ি ত্যাগ করব সেই ব্যাপারে চরম সিদ্ধান্ত নিলাম। রাত ৮টা নাগাদ ভদ্রমহিলা 4খানা রুটি আর 1 বাটি ডাল আমায় দিয়ে গেলেন, সঙ্গে 1 বোতল জলও দিলেন। আমার সঙ্গে রাঁচি থেকে নিয়ে আসা কিছু ক্ষীরের মিষ্টি ছিল, তাই দিয়ে বেশ তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। চমৎকার রান্না ভদ্রমহিলার হাতের। এত সুন্দর ডাল রেঁধেছেন যে খেয়ে মনটা ভরে গেল। খাওয়া দাওয়ার পর বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে দেখি পরপর 2টো জলের বোতল বসানো। দ্বিতীয় বোতলটা যে ভদ্রমহিলা কখন রেখে গেলেন তা টেরও পাইনি। তবু আর একবার নিশ্চিন্ত হবার জন্য তক্তপোষের তলাটা ভালো করে দেখে নিলাম। তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লাম। শুয়ে সেই রহস্যময় তরুণীর ব্যাপারে চিন্তা করতে করতে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। অনেক পরে ঘুমিয়েও পড়লাম। প্রায় মধ্যরাতে হাড় হিম করা ঠান্ডায় সারা শরীর কেঁপে উঠল আমার। এত শীত যে বলতে গেলে ধনুকের মতো বেঁকে গেলাম প্রায়। তখনই অনুভব করলাম
আমার গায়ে চাপা দেওয়া দুটো কম্বলের মধ্যে একটিও নেই। আশ্চর্য, এমন তো হওয়ার কথা নয়। আমি টর্চ জেলে কম্বল নিতে গিয়ে দেখি সে দুটি আগে যেমন রাখা ছিল তেমনি পরিপাটি করে পায়ের কাছে রাখা। আমার যে তখন কি অবস্থা হয়েছিল তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কম্বল গা থেকে খুলে গেলে পায়ের দিকে এলোমেলোভাবে পড়ে থাকবে, কিন্তু এমন পরিপাটি করে কম্বল দুটো রাখলো কে? ভেবে কোনো কুলকিনারা পেলাম না। তবে স্থির করলাম আর আলো নিভিয়ে নয়, এবার আলো জ্বেলেই শুয়ে থাকবো সারা রাত। কিন্তু ভাবি এক আর হয় আর এক। একটু পরেই লোডশেডিং হয়ে আবিল অন্ধকারে ঢেকে গেল চারিদিক। আমি আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। দুশ্চিন্তার ঘোর কাটলে ঘুমিয়েও পড়লাম আবার। ঘুমের ঘোরে পাশ ফিরতে গিয়ে হঠাৎই মনে হলো আর একজন কেউ শুয়ে আছে আমার পাশে। ভয়ে আতঙ্কে নীল হয়ে গেলাম আমি। সেই মুহূর্তে কি করব তা ভেবে পেলাম না। সন্দেহ ভঞ্জনের জন্য বাঁ হাতের কুনুই দিয়ে একটু ঠেলা দিতেই একটি মেয়ের গলায় বিরক্তিকর শব্দ শুনলাম। আমি কোনো রকম সাড়া শব্দ না করে পা টিপে টিপে দরজার কাছে এসে খিল খুলে বাইরে বেরিয়ে দরজায় শিকল দিলাম। রামগড়ের সেই ভয়ঙ্কর শীত আর সেই সঙ্গে অন্য আতঙ্কে আমার শিরদাঁড়া দিয়ে যেন হিম স্রোত বইতে লাগলো। আমি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম বড় রাস্তায়। ভাগ্য ভালো যে একটু পরেই লোডশেডিং দূর হলো। বড় রাস্তার ধারে কয়েকজন ট্রাক ড্রাইভার গাড়ির টায়ার পুড়িয়ে আগুন জ্বেলে খোশ মেজাজে নিজেদের মধ্যে গল্প করছিল। আমি তাদের দলেই ভিড়ে গেলাম। ওই ড্রাইভারদের সবাই সর্দারজি হলেও ওদের মধ্যে দু একজন বিহারি ক্লিনারও ছিল। তারা এমন সময় আমাকে ওইভাবে দেখে জানতে চাইল আমি কোনো বিপদে পড়েছি কিনা। আমি তখন সব কথা খুলে বললাম ওদের। আমার কথা শুনে ওদের একজন বলল, ওই বাড়িটার ব্যাপারে এইরকম সব কথা এর আগেও শুনেছি, তবে সরাসরি এমন অভিজ্ঞতার কথা এই প্রথম শুনলাম। এরপর ওরা আমাকে বাইরের খোলা জায়গায় থাকতে না বলে ওদেরই একটা লরিতে ড্রাইভারের সিটে বসতে বলল। আমার ঘুম তখন মাথায় উঠেছে। ওই ড্রাইভারের সিটে বসেই কোনো রকমে রাত কাটালাম। দেখতে দেখতে ভোর হয়ে গেল। ড্রাইভাররাই ভালোবেসে এক কাপ চা খাওয়ালে। তারপর দিনের আলো ফুটে উঠলেই আমি বাসায় ফিরে গিয়ে ভয়ে ভয়ে দরজার শিকল খুলে ভেতরে ঢুকলাম। তারপর ব্যাগ গুছিয়ে ভদ্রমহিলা জেগে উঠবার আগেই চলে এলাম রাজেরাপ্পার ট্রেকার স্ট্যান্ডে। এই রামগড়ে আর এক রাতও নয়। রাজেরাপ্পা থেকে বেলাবেলি ফিরে রাঁচি অথবা হাজারিবাগ যেদিকের বাস আগে পাবো সেদিকেই উঠে চলে যাব। স্ট্যান্ডে যাওয়া মাত্রই ট্রেকারটা পেয়ে গেলাম। সেখানেই দু একজন সহযাত্রীর সাথে কথা বলে ওই বাড়ির ব্যাপারে জানতে পারলাম। বাড়ির মালিকের নাম রতনলাল সাউ। উনার নাকি দুই স্ত্রী। এখন যিনি আছেন তিনি হলেন প্রথমা। দ্বিতীয় স্ত্রী খুব অল্প বয়সী। স্বাভাবিকভাবেই দুই সতীনের মধ্যে বনিবনা হতো না। তাই একদিন মনের দুঃখে দ্বিতীয় স্ত্রী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশি তদন্তে জানা যায় এটা আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। রতনলাল আর তার প্রথমা স্ত্রী অর্থাৎ বর্তমানের এই ভদ্রমহিলাকে পুলিশ ধরে নিয়ে যায়। এখানকার এই ভদ্রমহিলা তার ভাইদের সাহায্যে টাকার জোরে বেরিয়ে এলেও রতনলালের কারাবাস হয়। তিনি এখনো জেলে। এই ঘটনার পর 5টা বছর কেটে গেলেও সেই তরুণীর অতৃপ্ত আত্মা এখনো মাঝে মাঝে তার অস্তিত্বের প্রকাশ ঘটায়। অচেনা কোনো লোক না জেনে ওই বাড়িতে রাত কাটালে
তাদের অনেকেরই নাকি অনেক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। গত রাত্রে আমারও ঠিক যেমন অভিজ্ঞতা হলো। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।